সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে, বিশেষ করে রাজনীতি, অর্থনীতির বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। আমি স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। আরও আছেন আমাদের লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এ সাইদ। আপনাকেও স্বাগত এনটিভিতে। আমি প্রথমেই যাব রাশেদ তিতুমির আপনার কাছে এবং জানতে চাইব যে গত পরশুদিন মেট্রোপলিটন চেম্বার্সের প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বলেছেন যে প্রশংসনীয় অর্জন সত্ত্বেও অর্থনীতিতে অনেক দুর্বলতা রয়ে গেছে। কিছু দুর্বলতা কোট আনকোট বলেছেন গুরুতর পর্যায়ে বলে মনে করেন তারা। এই যে গুরুতর বলছেন মেট্রোপলিটন চেম্বার, কোথায় সেই গুরুতর অনিয়মগুলো হচ্ছে অর্থনীতিতে? বাংলাদেশের সব মানুষ স্বীকার করে যে আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের অসীম সম্ভাবনা আছে, কারণ মানুষ আমাদের অনেক অগ্রগামী এবং তারা সবসময় সচেষ্ট থাকেন। কিন্তু প্রশ্ন এসে যায় এবং আমাদের মনও খারাপ হয়ে যায় যখন আমরা দেখি আমাদের কাঙ্ক্ষিত অর্জনগুলো হচ্ছে না। এবং তার পর্যায়ে যারা অর্থনীতি নিয়ে যারা দেখেন, বোঝেন, তারা সবাই মনে করেন যে মধ্যমেয়াদে অনেকগুলো চ্যালেঞ্জ আবির্ভূত হচ্ছে। আমরা সবাই জানি যে বেশ কয়েক বছর ধরে মোট দেশজ উৎপাদন তথা জিডিপির তুলনায় আপনার ব্যক্তি খাতের বিনিয়োগ এক ধরনের স্থবিরতার মধ্যে আছে। তার মানে হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চাবিকাঠি হচ্ছে ব্যক্তিখাত। সেই ব্যক্তিখাতের সবচেয়ে বড় বিষয় এই অর্থনীতি চাঙ্গা আছে কিনা সেটা বোঝার জন্য বিনিয়োগ পরিস্থিতিকে আমরা একটা বড় ধরনের সূচক হিসাবে ভাবি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটাকে আমরা সবাই জানি এবং বুঝি এবং চারপাশে লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে কর্মসংস্থানের পরিস্থিতি। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের প্রতি বছর অন্তত 20 লাখ লোক শ্রমবাজারে আসছে। তার মধ্যে সরকারি হিসেব অনুযায়ী মাত্র 3 লাখ লোক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। অর্থাৎ হচ্ছে যে বিশেষ করে যারা যুব সমাজ এবং তার মধ্যে যারা শিক্ষিত তরুণ সমাজ, তারা চাকুরি পাচ্ছে না। তার মানে কর্মসংস্থান তৈরি হচ্ছে না, যদিও অর্থনীতিতে এক ধরনের প্রবৃদ্ধি বলে দাবি করা হচ্ছে সরকারি মহল থেকে। তাহলে অর্থাৎ কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি হচ্ছে। তৃতীয় বিষয়, সবাই আপনার সরকারি তথ্য যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের মানুষের মধ্যে আপনার একটা বৈষম্য পরিস্থিতি দিন দিন বেড়ে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে যে আয় বৈষম্য, তারপরে হচ্ছে যে আপনার গ্রাম শহরের ব্যবধান এবং বিভিন্ন বৈষম্য দিন দিন বেড়ে যাচ্ছে। যার ফলে আপনি লক্ষ্য করবেন যে সাম্প্রতিককালে দারিদ্র পরিস্থিতি অর্থাৎ দারিদ্র কমার হার কমে গেছে আগের বছরগুলোর তুলনায়। তার মানে জনগণের মধ্যে দারিদ্রতা বাড়ছে বলতে পারি নাকি? না, দারিদ্র যে হারে আগে কমার ছিল আগে সে হারে কমছে না আগের। আর এটা হচ্ছে যে মূল জনগণের সঙ্গে সূচকগুলো। অন্যদিকে যদি দেখেন তাহলে অর্থনীতি ব্যবস্থাপনার দিকে যদি লক্ষ্যপাত করেন তাহলে দেখবেন যে রাজস্ব ব্যবস্থাপনা অর্থাৎ হচ্ছে যে রাষ্ট্রের আয় এবং ব্যয়ের মধ্যে বড় রকমের অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। সেই লক্ষ্যগুলো আমরা পরিষ্কারভাবে দেখছি। সেটি হচ্ছে যে ঋণ পরিস্থিতি দিন দিন বেড়ে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে যে আপনার রাষ্ট্রের ব্যয় নির্বাহ করার জন্যে বিভিন্ন পন্থায় ঋণ করতে হচ্ছে এবং বাংলাদেশের যে বাজেট, সেই বাজেটের প্রধান খাত হিসাবে আবির্ভূত হয়েছে ঋণ এবং সুদাসল বাবদ খরচ। তার মানে হচ্ছে যে এর ফলে ঋণ যদি বেশি দিয়ে দেন তাহলে যেটা হবে আমরা সেটা অতীতেও লক্ষ্য করেছি এবং এমনকি মন্ত্রীরাও বলেছেন, শিক্ষা খাত, তারপরে স্বাস্থ্য খাত, এই সমস্ত খাতে প্রকৃত বরাদ্দ বাড়ছে না, অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে।
আর হচ্ছে যে রাজস্ব আয়ের যদি খেয়াল করেন তাহলে সেটার জন্য আমরা দুভাবে আয় হয়। একটি হচ্ছে যে এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে কর আদায় করে এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর আয় করে। সেখানে তিনটি প্রবণতা খুবই লক্ষণীয়। প্রথম প্রবণতা হচ্ছে যে আপনার আয়কর এখনো আমাদের প্রধান খাত হিসাবে আবির্ভূত হয়নি। তার মানে হচ্ছে না, এখনো হয়নি। কারণ হচ্ছে যে পরোক্ষ কর, অর্থাৎ হচ্ছে যে ভ্যাট বা কাস্টম ডিউটি, শুল্ক, এগুলোই প্রধান খাত আছে। তার মানে আপনি যদি মূল্য সংযোজন কর বা ভ্যাটের দিকে লক্ষ্য করেন তাহলে কি দেখবেন হচ্ছে যে যার 100 টাকা আয় সেও যে কর দিচ্ছে, যার 100 কোটি টাকা আয় তার দিকেও কর দিচ্ছে। তার মানে করের ক্ষেত্রে প্রগতিশীলতা লক্ষণীয় নয় এবং কর বাড়ার হারও লক্ষ্য করা যাচ্ছে না। এরপরে যদি আপনি আসেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রাণ সঞ্চারকারী বিষয় ছিল হচ্ছে যে অভিবাসী আয়। আমরা লক্ষ্য করছি যে 5 বছরের মধ্যে এই খাতে আয় কমে যাচ্ছে। এই বিষয়টা আসি একটু ডক্টর সিনহার কাছে আমি তো যাই। রাশেদ, তুমি বলছিলেন যে কর্মসংস্থানের বিষয়টি আমরাও কিন্তু জানি যে কর্মসংস্থানে এক ধরনের স্লথ গতি, এর উত্তরণ কিভাবে হবে বা এর ইম্প্যাক্টই বা কি? দেখুন, আপনি একটা কথা বলেছেন যে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স তারা বলেছে গুরুতর, কিন্তু গুরুতর কোন কোন দিকে গুরুতর সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা পাইনি। সুতরাং তারা যেটা বলি কিন্তু ক্ষান্ত হয়ে গেছে। এখন আমার এই ভাই যে সমস্ত ব্যাখ্যা দিলেন, একটা প্রেক্ষাপট আছে। কর্মসংস্থান হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত হচ্ছে না, যেটা কাঙ্ক্ষিত হওয়া উচিত ছিল। কিছু তো হচ্ছে। আপনি যদি সরকার যদি বৈষও থাকে, ওই কর্মসংস্থান এমনি হবে, কিছু হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কাঙ্ক্ষিত বিষয়টা আমাদের একটা অপটিমাম লেভেলে চিন্তা ভাবনা সবসময় করতে হয়। এখানে বিনিয়োগ তো বুঝতে পারি, বিনিয়োগ হচ্ছে না তা না, বিনিয়োগ হচ্ছে, কিন্তু প্রধান সমস্যা হচ্ছে বিনিয়োগ করতে গেলে এখন প্রধান পর্যন্ত জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, এই জিনিসগুলো তো আপনার সুরাহা করতে হবে। এখন তো সেভাবে আসে নাই। বলা হচ্ছে এত এত বিদ্যুৎ আছে আমাদের কাছে, কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু সেরকম না। আপনি দেখেন অসংখ্য ইন্ডাস্ট্রিগুলো করে বসে আছে, তারা কিন্তু ব্যাংকের লোন নিয়ে তারা সুদ দিচ্ছে। তো এইটাও চিন্তা করতে হবে। ব্যবসায়ীরা যে কথাটা বলেছে গুরুতর, তার মধ্যে একটা ছিল আপনার জ্বালানি, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ নেই এখানে। দ্বিতীয়ত হচ্ছে আয় ব্যয়ের যে হিসাব বলতেছেন, ইনভেস্টমেন্টের যে পরিস্থিতিটা, এটা ছাড়াও যারা আসতেছে এখানে ইনভেস্টমেন্টের জন্য, বলা হচ্ছে সরকার প্রতিনিয়তই বলে যাচ্ছে যে বাংলাদেশ এখন যে কোনো পৃথিবীর বিশ্বের যে কোনো জায়গার চেয়ে আমরা হলাম ফার্টাইল ল্যান্ড ইনভেস্টমেন্টের জন্য। এটা একটা স্লোগানের মতো আর কি, কিন্তু সেই কাঙ্ক্ষিত ইনভেস্টমেন্টও কিন্তু সেই অনুপাতে হচ্ছে না এখানে। আরেকটা সমস্যা এখানে বড় জিনিস হলো জনসংখ্যার যে হারে এখানে, বিশেষ করে আনএমপ্লয়মেন্ট পরিস্থিতিটা, প্রতি বছর যে পরিমাণ ইয়াং জেনারেশন বেরোচ্ছে শিক্ষিত, সেই পরিমাণ চাকরি আপনার এখানে নেই। এক সময় তো ধরেন সরকারি চাকরি কয়টা আছে হাতে গোনা। এই বাধাটা কি? মানে এই বাধাটা হচ্ছে দূর করার জন্য, এটার জন্য এটা একটি বাধা। যত ইনভেস্টমেন্ট বেশি হবে, লোকাল ইন্ডাস্ট্রি করতে হবে আপনাকে। ইন্ডাস্ট্রি যত বেশি হবে দেশের, ততই আপনি দেখেন অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি হতে পারে, ইন্ডাস্ট্রি হতে বিভিন্ন হতে পারে। না, ইন্ডাস্ট্রি তো মানে কিভাবে হবে আপনি তো বলছেন। হ্যাঁ, সেটাই না, ওই কথাই কিন্তু ব্যবসা একটা বলেছে, যেটা যে আমরা তো প্রস্তুত আছি। আপনি দেখেন আমার জানা মতে অনেকেই কিন্তু আমাদের আত্মীয় স্বজন বলে, বন্ধু বান্ধব বলে ইন্ডাস্ট্রি করে বসে আছে, তারা কিন্তু বিদ্যুৎ সরবরাহ নেই, গ্যাস সরবরাহ নেই। তো আমাকে যদি আপনার একটা ইন্ডাস্ট্রি চালু করার জন্য সম্পূর্ণ প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি চালু করলাম, ব্যাংক লোন নিলাম, বিল্ডিং করলাম, এখন আমি বসে আছি, এবং যারা রিস্ক নিয়ে চালু করতেছে তারা কিন্তু সেই অনুপাতে লাভ করতে পারতেছে না। প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা সাথে আরেকটা ওতভাবে জড়িত, এবং সরকারের পলিসির সাথে এগুলো আরও বেশি জড়িত। তারপরে দেখেন ট্রেডিংয়ের প্রতি একটা প্রচণ্ড আগ্রহ কিন্তু দেশে আছে। ইনফ্রাস্ট্রাকচার যখন বেশি কাজ হয় কোনো দেশে, দুর্নীতি থাকবেই। এখন দুর্নীতি তো বিরাট খাত একটা, বিশেষ ব্যাংকিং খাতে যান, দুর্নীতি আছে, সরকারি প্রশাসনে দুর্নীতি আছে, যে কোনো হাত দিবেন না কেন। এখন তো স্কুল কলেজে দুর্নীতি ঢুকে গেছে। আজকে দেখলাম কয়েকটি স্কুলকে তারা অবজার্ভ করতেছে কি হয়, মানে 15টি স্কুল। এখন দেখেন রেমিটেন্সের বিষয়টা একটু রেমিটেন্স কিন্তু কমছে। একটু শুনে আসি। গত 3 মাসে আপনি বলছিলেন রেমিটেন্সের কথা, গত 3 মাসে কিন্তু রেমিটেন্স আসার হার নেগেটিভ, ঋণাত্মক। এবং আপনার আরো বিষয়টা খেয়াল করলে দেখবেন, সেটি হচ্ছে যে অন্যান্য সময়ের তুলনায় যে পরিমাণ লোক গেছে সেই অনুযায়ী রেমিটেন্স যেভাবে এসেছে, এখন কিন্তু প্রবাসী আয় আরো কমে গেছে। তার মানে হচ্ছে যে আপনার গ্রামীণ অর্থনীতির উপরে এটা বিরূপ প্রভাব পড়বে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে রেমিটেন্স নিয়ে একটি কথা আছে যে রেমিটেন্স খুব
উন্নয়নমূলক কোনো কিছুতে ব্যয় হয় না, ভোগ বিলাস। না, কারণ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির অর্থাৎ মোট দেশজ উৎপাদন যদি খেয়াল করেন তাহলে তার 4টা অংশ আছে। একটা হচ্ছে ভোগ ব্যয়, বিনিয়োগ, সরকারি ব্যয়, এবং চতুর্থটি হচ্ছে যে মোট আপনার নিট হচ্ছে যে রপ্তানি আমদানির ব্যাপারে। তো 4টার ক্ষেত্রে বাংলাদেশের যে মোট দেশজ উৎপাদন এটার প্রবৃদ্ধি মূলত ভোগ ব্যয় থেকে অর্থাৎ কনজামশন থেকে। তা আমাদের গ্রামীণ অর্থনীতিতে এই অর্থের প্রবাহ হওয়ার ফলেই আসলে যে আমাদের যেমন দারিদ্র্য কমেছে, সাথে সাথে আমাদের প্রবৃদ্ধিটাও বেড়েছে সেটার কারণে। কিন্তু আমাদের যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর মধ্যে আমরা যেগুলো আলোচনা করছিলাম তার মধ্যে আরও দুটো মারাত্মক চ্যালেঞ্জ আছে। সেটি হচ্ছে যে আর্থিক খাতের শৃঙ্খলা, অর্থাৎ হচ্ছে যে দিন দিন প্রতিষ্ঠানগুলো ভেঙে যাচ্ছে। তার মানে একদিকে যেমন বিনিয়োগের সমস্যা, কারণ হচ্ছে যে বিনিয়োগের কারণে আস্থাহীনতা রয়েছে এবং বিনিয়োগের হচ্ছে না। অন্যদিকে আমরা যদি খেয়াল করি যে সমস্ত তথ্য আমাদের সামনে হাজির হচ্ছে তা সেগুলো লক্ষ্য করলে দেখবেন যে বিরাট পরিমাণে পুঁজি পাচার হচ্ছে, অর্থাৎ 9.6 বিলিয়ন ডলার। তার মানে হচ্ছে মোট দেশজ উৎপাদের 6%। তার তথ্যটা কোত্থেকে? এইটা হচ্ছে যে যারা ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বলে একটা প্রতিষ্ঠান আছে তারা এই ধরনের হিসাবগুলো করে এবং তাদের হিসাবগুলো থেকে এটা বেরোচ্ছে এবং আমরা এগুলোর অন্যান্য নজিরও লক্ষ্য করছি। তার মানে হচ্ছে যে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতি যে চাঙ্গা হওয়ার কথা সেই চাঙ্গা হচ্ছে না। এবং কষ্টের কথা, যে কথাটা উনি বলার চেষ্টা করলেন, সেটি হচ্ছে যে আমাদের কর্মসংস্থান বাড়ছে না। কেন বাড়ছে না? এবং সেটা অধিকারহীন কর্মসংস্থান হচ্ছে, যা কর্মসংস্থান। কারণ আপনি যদি খেয়াল করেন, তথ্য নেন, ইভেন সরকারি তথ্য নেন, তাহলে দেখবেন হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং বা শিল্প খাতে ঋণাত্মক কর্মসংস্থান হয়েছে। এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে যুব বেকারত্ব বেড়ে যাচ্ছে। আরও যেটা বিষয়টা আপনার বাংলাদেশের, যেহেতু আমরা সম্ভাবনাকে কাজে লাগাতে চাই, তার মানে হচ্ছে যে বাংলাদেশের একটা আমরা কথা বলি জনমিতিক আপনার ডিভিডেন্ড অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটা বাংলাদেশের মানে কম বয়সী মানুষের অর্থাৎ কর্মসংস্থানমুখী মানুষের সংখ্যা আগামী 30 বছর পর্যন্ত থাকবে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে কর্মসংস্থান তৈরি হচ্ছে না এবং শিক্ষিত বেকার হচ্ছে এবং তাদেরকে আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান হচ্ছে না, যার ফলে তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এগুলো কেন হচ্ছে? আমরা যারা উন্নয়ন অধ্যয়ন তথা অর্থশাস্ত্র নিয়ে চিন্তা ভাবনা করি, পৃথিবীব্যাপী যে চিন্তা ভাবনাগুলো হচ্ছে, তারা বলছেন যে দুটো বিষয় খুব প্রয়োজনীয়। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে দরকারি শর্ত। তো পৃথিবীর কতকগুলো দেশে উন্নতি হয়েছে আর অনেকগুলো দেশে উন্নতি হয়নি। তখন কেন হয়নি এটা বোঝার ক্ষেত্রে আমার মতো যারা মনে করেন, তারা মনে করেন হচ্ছে যে দরকারি শর্ত হচ্ছে অর্থনৈতিক, অর্থাৎ হচ্ছে যে এটি একটা রাজনৈতিক শর্ত। অর্থাৎ হচ্ছে যে তখনই বিনিয়োগ পরিস্থিতি আপনার থাকবে, সাথে সাথে তো অবশ্যই অবকাঠামো থাকবে, যখন আপনার জনরীতি এবং জনশৃঙ্খলা অর্থাৎ একটা পাবলিক অর্ডার থাকতে হবে। যে সমস্ত দেশগুলোতে আপনার উন্নতি হয়েছে, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দেশগুলো দেখেন, চীন দেখেন, তারপরে ভারত দেখেন, আপনার মালয়েশিয়া দেখেন, ও তারপরে আপনার কোরিয়া দেখেন, দেখবেন যে একটা আইনের শাসন বলবৎ রয়েছে বা আইনি পন্থা বলবৎ রয়েছে, অর্থাৎ একটা জননীতি এবং জনরীতি অর্থাৎ পাবলিক অর্ডার আছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে যায়নি। বাংলাদেশের যেটা লক্ষণীয় বিষয়, এই ব্যাংক ব্যবস্থা দেখেন, শেয়ার ব্যবস্থা দেখেন, যে কোনো পরিস্থিতি যান। উনি কিছুক্ষণ আগে দুর্নীতির কথা বললেন, তার মানে হচ্ছে যে বাংলাদেশে তো আপনি জানেন, হ্যাঁ, বাংলাদেশে অবকাঠামো তৈরি করতে বিশেষ করে মাটির কারণে আমাদের বা অন্যান্য উৎপাদন অন্যান্য সামগ্রীর কারণে রাস্তাঘাটে একটু ব্যয় বেশি হতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করছি 2 লেন থেকে 4 লেনের করতে গেলে ভারতে লাগে 10 কোটি টাকা, চীনে লাগে 13 কোটি টাকা, ইউরোপে লাগে 29 কোটি টাকা। আমাদের বেশি হতে পারে, কিন্তু তাই বলে 101 কোটি টাকা তো হতে পারে না। তার মানে হচ্ছে যে আপনি তাহলে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, আমি কেন কর দেব? কর থেকে যদি আমি সেবা না পাই, আপনি যে কোনো দেশের ক্ষেত্রে দেখতে পারেন যারা কর দেয়, যেমন মনে করেন যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র,
তাদের যদি ওয়েবসাইটটা খুলে দেখেন তাহলে কি দেখবেন যে এই কর কোন কোন খাতে ব্যয় হচ্ছে সেটাই কিন্তু করেরই। তার মানে জনগণ কর দিতে উৎসাহিত হবে, কারণ আমাদের করের পরিমাণ কম, যার ফলে আমরা দিন দিন ঋণ বাড়িয়ে চলছি। যেটা গুরুতর হচ্ছে কি, আমরা এই সময়ে ঋণ বেড়ে চলছে, কিন্তু এক সময় এখনই যদি ব্যবস্থা না করা হয়, অর্থাৎ মোট অভ্যন্তরীণ সম্পদ যদি না বাড়ে, তাহলে কিন্তু 20-30 বছর পরে যদি গ্রিসের মতো পরিস্থিতি হয়, সেটা কি আমরা মোকাবেলা করতে পারবো? এই ঋণের কথা যে বলছেন, এই ঋণটা কার ঋণ? টোটাল জনগোষ্ঠীর ঋণ? এইটা তো রাষ্ট্র ঋণ নিচ্ছে। রাষ্ট্র ঋণ নিচ্ছে কিভাবে? রাষ্ট্র ঋণ নিচ্ছে হচ্ছে যে আপনার রাষ্ট্রের দু ধরনের খরচ বাংলাদেশে বলা হয়, একটা হচ্ছে যে উন্নয়ন খরচ, আর একটা হচ্ছে অনুন্নয়ন ব্যয়। আমরা দিন দিন দেখছি আপনার কাছে আবার এই বিষয়টি নিয়ে, যদি ঋণের কথা বলছেন, আপনি দুর্নীতির কথা বলছেন, আমরা জানি যে নন পারফর্মিং লোন, যেটা খেলাফি ঋণের পরিমাণ কিন্তু অনেক বেশি, এবং আমরা একটু অবাক হই যে ব্যাংকগুলো কিন্তু এই খেলাফি ঋণের পরিমাণটাও সত্য প্রকাশ করে না, বিভিন্নভাবে। দেখুন, এখানে ঘুরে ফিরে কিন্তু একটা কথা আসতেছে, রাজনীতি। আপনি যত সুন্দর সুন্দর কথা বলেন, যত গবেষণা করেন, গবেষণা দেশে কম হচ্ছে না, বড় বড় প্রতিষ্ঠান করতেছে, বিদেশিরা দেশে করতেছে। প্রশ্ন হচ্ছে আপনার রাজনীতি যে কালচারটা, এই কালচারটা হচ্ছে ব্যাংক লোনের ক্ষেত্রে যে গভর্নমেন্টই ক্ষমতা আসতেছে তারাই কিন্তু ব্যাংক লোন নিচ্ছে এবং ডিফল্টার হয়েছে এক সময়। আমরা বলি কিছুটা ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানে আমরা চিন্তা করি এভাবে, একটা ক্রোনিক ক্যাপিটালিজম ডেভেলপ করতেছে, অর্থাৎ পুঁজিবাদকে ফেভার করার জন্য রাষ্ট্রীয় ফান্ড দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কাকে দিচ্ছেন আপনি? আমি কিন্তু লোনের বিরোধিতা করতেছি না, আপনি লোনটা যাকে দিচ্ছেন সে কি লোন পাওয়ার যোগ্যতা রাখে, বা সে কি যার টাকা নিচে কাজ করবে? এই যে চক্রটা, এখানে এই চক্রের সাথে ব্যাংকের বোর্ড জড়িত, ব্যাংকের অফিসাররা জড়িত, ব্যবসায়ীরা জড়িত, এবং সবচেয়ে বড় কথা হলো ক্ষমতাসীন দলের একটা অংশ জড়িত, যে কারণে যখনই কোনো করাপশন হচ্ছে তার কোনো সুরাহা নেই। যেমন ধরেন অর্থমন্ত্রী সেদিন দেখলাম 1 জানুয়ারি একটা সাক্ষাৎকারে বলতেছিল কোনো টিভির সাথে, যে বেসিক ব্যাংকের কথা বলতেছিল, যে ও চেয়ারম্যান প্রশ্ন করলো যে চেয়ারম্যান কেন ধরা পড়বে না, তার তো রিপোর্ট দেখা যাচ্ছে সে একেবারে আল্লাহর ফেরেশতা। তিনি বললো না, কোর্ট তো তার কথা বলছে। কোর্ট বলবে কেন? এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোর্ট কি দেশ চালাবে সবসময়? কোর্ট তো এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাজ দিতেই পারে না, এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাজ কিন্তু শুনেন, সরকারের 3টা বিভাগের মধ্যে বিচার বিভাগের কাজ তো আছে যেটা করবে, কিন্তু নির্বাহী বিভাগ যেটা আছে, নির্বাহী বিভাগের দায়িত্ব তো বেশি, কারণ সে তো গভর্নমেন্ট ফর্ম করছে সে, এবং সে পলিসি দিছে। এখানে একটা প্লেস জনগণের কাছে একটা প্রত্যাশা ছিল, সংসদে সেটা পাস করছে, সে বাজেট তৈরি সে করছে। এখন সেই বাজেট ইমপ্লিমেন্টেশনে দেখা যাচ্ছে দুঃখজনক ঘটনা এটা, যে কয়েকটা মন্ত্রণালয় গত বছর তাদের খরচ করতে পারেনি। আচ্ছা, খরচ না করার মধ্যে কৃতিত্বটা কি আছে? আপনার টাকা খরচ করে প্রমাণ করেন যে আমি খরচ করতে পারি, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে শুধুমাত্র ব্যাড, মানে গুড গভর্নেন্স সেখানে নেই। এই যে আমলাতান্ত্রিক ব্যাপারে যে চামচা বৃত্তি, যেটা বলি আমরা, চামচা বৃত্তি, ক্রোনিজম, দ্য ফিলিস্টিনিজম, এই জিনিসগুলো এত গেড়ে বসেছে। আপনি যত ভালো ভালো কথা বলেন, মন্ত্রী মিনিস্টার বক্তৃতা দিচ্ছেন ভালো ভালো কথা, প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছেন বলতেছেন নীতিমালা অনুযায়ী চলবে, সব কিছু চলবে, আসলে বক্তৃতা দিচ্ছেন ঠিকই, জিনিসগুলি সেভাবে যাচ্ছে না। এর কারণ তার একটা আছে, কিন্তু একটা বাগান যখন সাজাবেন আপনি তো মালি, বাগানটা সাজাতে হলে কিন্তু বাগানের যে ফুলটা যেখানে তো সেখানে রাখবেন, কিন্তু আমাদের এই যে বাগানটা সাজানো হয়েছে, এই বাগানটা ঠিক নেই, কিন্তু কোন ফুলটা কোখানে থাকবে এটা যে কে সিদ্ধান্ত কখন নেয় বলা মুশকিল, যে কারণে বাগানটা তছনছ হয়ে গেছে। কিন্তু এই বাগানটা সাজাতে হলে প্রথম আপনাকে হাত দিতে হবে যে ব্যুরোক্রেসি, যে প্রশাসনটা চলতেছে এখানে, সেটার ব্যাপারে আপনাকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। কিন্তু প্রমোশন, পোস্টিং, এটা সেটা, এই যে যখন বলেন কেপিআই, প্রত্যেকটা মন্ত্রণালয় প্রতি বছরে তাদের পারফরমেন্সের লিস্ট তৈরি করতেছে, এখন তো আবার অ্যানুয়াল একটা রিপোর্টও তৈরি করতেছে, তারা চুক্তি করছে কর্মকর্তার সাথে। আচ্ছা, চুক্তি আপনার সবই ঠিক আছে, আমি দেখে দিলাম সব ঠিক আছে, বাস্তব চিত্রটা কি? আমাকে দেখতে হবে ওই ফ্যাক্টরিতে আলো জ্বলতেছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, গ্যাস চলতেছে কিনা। আমি যদি দেখি না চলতেছে, আমি বুঝবো বাস্তবতা এটি। তো এই সমস্ত কারণ যদি আপনার সামনে নিয়ে আসেন, আপনি অর্থনীতি কোনোদিনও রাজনীতির সদিচ্ছা ছাড়া হবে না। এই যে ট্যাক্সের কথা বললেন, আমাদের দেশে ট্যাক্স তো প্রোগ্রেসিভ না, আমরা জানি এটা প্রোগ্রেসিভ না, এটা করেন না কেন? সেটা তো হবে না। আপনি যখন বাজেট প্রণয়ন করতেছেন, বাজেট কাকে নিয়ে প্রণয়ন করতেছেন? আপনি বাজেট প্রণয়ন করতেছেন কিছু আমলা, আলাপ করতেছেন, সবাই সাথে দেখাচ্ছেন, রাষ্ট্রে সবাই আলোচনা হচ্ছে, কিন্তু যখন প্রণয়ন করা হচ্ছে তখন তো তারা নাই, তখন এই সংসদে যাচ্ছেন, মেম্বার অফ পার্লামেন্ট কি বাজেট আলোচনা করে? আপনি অর্থনীতির সাথে রাজনীতির কথা বলছেন, আপনারা দুজনই। আমি রাজনীতিতে যাই এবং একটি উক্তি দিয়ে শুরু করি। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আপনি জানেন যে আগামী 10 তারিখে তাদের একটি জনসভা করার তারা অনুমতি চেয়েছিল,
কিন্তু সেই অনুমতি তারা পায়নি। 7 তারিখে চেয়েছিল, 7 তারিখে চেয়েছিল, 7 তারিখে সেই অনুমতি পায়নি। কিন্তু আগামীকাল 10 তারিখে কিন্তু আওয়ামী লীগ জনসভা করছে এবং এই রেফারেন্স দিয়ে প্রেস কনফারেন্স মির্জা ফখরুল বলেছেন যে দেশে দুটি আইন চলছে, বিএনপির জন্য এক আইন, আওয়ামী লীগের জন্য আর এক আইন। আপনার মূল্যায়ন শুনি, আপনার মন্তব্য। আসলে এই বিষয়টা সবাইকেই ভাবাবে এই কারণে যে আপনার এরকম পরিস্থিতি কেন উদ্ভব হচ্ছে। তা আমরা যদি খেয়াল করি তাহলে দেখব হচ্ছে যে সমাবেশের অধিকার, অর্থাৎ হচ্ছে যে আপনার মৌলিক অধিকার। আমাদের সংবিধানের যে 11টা ভাগ আছে তার মধ্যে তৃতীয় ভাগ হচ্ছে মৌলিক অধিকার সম্পর্ক, এবং সেইখানে 23টা অনুচ্ছেদ আছে। এর মধ্যে সমস্ত মৌলিক অধিকারগুলো বলা আছে। এবং যদি ইতিহাসগতভাবে দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে আমাদের সংবিধানের একটা তফসিল আছে। সেই তফসিল হচ্ছে যে আমাদের স্বাধীনতার যে আমরা 10ই এপ্রিল যে আপনার প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেটা আছে। সেইখানের শেষ লাইন যদি খেয়াল করেন তাহলে উল্লেখ করা আছে জাতিসংঘের সমস্ত সনদ আমরা আমাদের রাষ্ট্রীয় নীতিমালায় মেনে চলব। না, এখন সংবিধান, তারপরে বইপত্র সবকিছু তো ঠিক আছে। আমি আসছি। এখন যদি আপনি খেয়াল করেন তাহলে হচ্ছে যে 1972 সালের সংবিধান যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সেই অনুযায়ী আসলে জাতিসংঘের অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, বিশ্বজনীন যে ঘোষণা, সেই অনুযায়ী প্রতিটি অনুচ্ছেদ ঢেলে সাজানো হয়েছিল এবং সেই অনুযায়ী কপি করা হয়েছিল, অনুসৃত হয়েছিল। কিন্তু বর্তমানে যে সংবিধান আছে সেই সংবিধানে আপনি যদি খেয়াল করেন, আবার আমরা এই আলোচনা করতে পারি কিন্তু অনেক সময় এই আলোচনা না করাও যায়, কারণ হচ্ছে যে সংবিধানের 7 ক অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি উৎসাহিত আলোচনা করার জন্য, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন যে গঠনমূলক সমালোচনাকে আহ্বান করেছেন। তাহলে সেই সূত্র ধরে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে মৌলিক অধিকারগুলোকে একদিকে দেয়া হয়েছে, অন্যদিকে আপনার নিয়ে নেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা অনুচ্ছেদ বা পরিচ্ছেদের সাথে তবে শর্ত থাকে যে বলে বিভিন্ন অধিকারগুলোকে আপনার এক ধরনের খর্ব করা হয়েছে। তার মানে প্রশ্নটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে সমাবেশ করার অধিকার, চলাফেরার অধিকার, সংগঠন করার অধিকার, আপনার চিন্তা ও বিবেকের স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতার যত রকমের বিষয় সেটি কিন্তু 72-এর সংবিধানে, যেটা জাতিসংঘের যে সনদ, সেই সনদের আকারে ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সে ধরনের নাই। তার মানে হচ্ছে যে আপনি একদিকে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, অন্যদিকে আপনি এখানে সমাবেশ করতে গেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি লাগে। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনার সাংবিধানিক অধিকার এবং আইন যেটা করেছেন তার মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে যদি জাতিসংঘের সনদের সাথে মেলান। আচ্ছা, একটু শুনে আসি ডক্টর সিনহার মন্তব্য। এই বক্তব্যের পরে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে এটা সম্পূর্ণই মেট্রোপলিটন পুলিশের বিষয়, এটা আওয়ামী লীগের কোনো বিষয় না, অনুমোদন দেওয়া বা না দেওয়া। জনাব ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন, এবং যেটা আমরা বলি তাত্ত্বিকভাবে দায়িত্বটা তাদেরই। রাষ্ট্র বলতে কি বোঝা? রাষ্ট্র হচ্ছে একটা ইউনিটের মধ্যে রাষ্ট্র ব্যক্ত আছে। তো রাষ্ট্র তো এবং একটা বডি না, তো এটা একটা বডির মধ্যে তো মনে করেন মেট্রোপলিটন পুলিশ রিপ্রেজেন্ট দ্য হোম মিনিস্ট্রি, রাষ্ট্রের আইন শৃঙ্খলা দেখতেছে সে। এখন শোনেন, অধিকারের ব্যাপারে কথা আছে, কিন্তু অধিকার 2টা ভাগে ভাগ করেছে, কোয়ালিফাইড আনকোয়ালিফাইড। পৃথিবীতে এমন কোন অধিকার নাই যাকে আপনি ছেড়ে দেবেন যা খুশি তা করেন না। রাষ্ট্র থাকলে আইন শৃঙ্খলা থাকবে। আমাদের দেশের অবস্থা যদি সার্বিক বিবেচনা করেন বা তৃতীয় বিশ্বের অবস্থা, আমেরিকার মতো জায়গায় কিন্তু মিটিং করলে পারমিশন লাগে না, কিন্তু পারমিশন তো চাওয়া হচ্ছে, কিন্তু পারমিশন আমি বলছি আমাদের অসুবিধাটা হচ্ছে, আমি তুলনা করতেছি না, কিন্তু আমি কখনো কিন্তু আমার দেশকে ইউরোপের সাথে তুলনা করবো না। কারণ 2টা কালচার ভিন্ন, চরিত্র ভিন্ন, চিন্তা ভিন্ন, নেতা ভিন্ন, অর্থনীতিবিদ ভিন্ন, সবই কিন্তু ভিন্ন। তো ভিন্ন মাপে ভিন্ন পথ, যেমন নেতা সেমন দেশ, সেমন অর্থনীতি, সেমন আমার কালচার। এখন আপনি চিন্তা করেন যে এই যে বলেছে যে মেট্রোপলিটন দেখবে, এটা উনি কথা ঠিকই বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি তো শেষ কথা না। মেট্রোপলিটন পুলিশ কিন্তু দেখবে
যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকার শীর্ষ পর্যায়ে থেকে বলে দিয়ে দাও, দিয়ে দিবে সে। ওইটা তো তার একটা কাঠামোগত কথাবার্তা, এটি তো মূল কথা না। এখন যদি মির্জা ফখরুল ইসলাম জিজ্ঞেস করা হয় যে আপনি বলেছেন দেশে 2টা আইন চলছে, আইন তো আগেও 2টাই ছিল, সব আমলে 2টা আইনই থাকে, কিন্তু একটা সরকারের একটা বিরোধী দলে থাকে। এইটাই বিতর্কের বিষয় না, কিন্তু এগুলো আলোচনার বিষয় না। কিন্তু আমার কথা হলো যে সবার সমাবেশ অধিকার সবাই আছে। সেই ক্ষেত্রে যদি বিএনপি প্রত্যাশা করে, বিএনপি যদি সেই গ্যারান্টি দিয়ে দেয় আমি গন্ডগোল করবো না, অনেক জায়গায় সেটা প্রমাণ করছে, কিন্তু সেটা তা আপনার উচিত হবে সহনশীল হওয়া। কারণ গণতন্ত্রের প্রধান কথা আপনি তো হচ্ছে আমাকে সমাবেশ করার অনুমতিই দিচ্ছেন না। আমি সহনশীল অনুমতি কি যে দিচ্ছেন না, অসহনশীল সেটা আপনি যে অনুমতি আপনি বুঝছেন না কিভাবে, বলছি, দেখছেন অনুমতি যে কিভাবে? দিচ্ছেন না, আপনি তো তার ব্যাখ্যা দিচ্ছেন, কেন দিচ্ছেন না? আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি অনুমতি না দিতে পারেন, ঠিক আছে, আমি তো নাগরিক, আমি তো একটা দল, আমি যে দলে হই না কেন, তো আমাকে তো ব্যাখ্যা দেবেন আপনি কেন দিলেন না। আমি তখন বুঝতে পারবো কোথায় অপরাধ করলাম, কোথায় আমি অন্যায় করলাম। আমি কিন্তু এই ধরনের ঢালাও জিনিসের পক্ষপাতী ব্যক্তিগত আমি না, কিন্তু আমি অনুমতি দেন বা না দেন, কিন্তু সেটা ব্যাখ্যা থাকতো কেন দিলেন না। যদি বলেন আমরা মনে করতেছি এই হবে, আমি মনে করি একটা ব্যাখ্যা তো আপনি দিচ্ছেন, একটা যুক্তি রাখতে হবে তো আপনাকে। এখন জাতীয় পার্টি পাচ্ছে, ওই পার্টি পাচ্ছে, সেই পার্টি পাচ্ছে, বিএনপি পাচ্ছে না। তো জিনিসটা কিন্তু এমনিও কিন্তু সাদা মাঠাভাবে চিন্তা করা যায়, বিএনপিকে দেওয়া হবে না, সোজাকে দেওয়া হবে না, কিন্তু একটা ব্যাখ্যা তো দিবেন আপনি। দেখা মানে একটা তো অজুহাত আছে, কিছু সংশয় করতেছেন, একটু সংশয় কি আছে, সংশয় করতেছেন? মানে গোয়েন্দা রিপোর্ট আছে, যে কোনো সেই ব্যাখ্যা তো গোয়েন্দা রিপোর্ট তো সব আমলই থাকে, বলেন। আমি এই জন্যই বলতেছিলাম এই গোয়েন্দা রিপোর্ট সব আমলই থাকবে। ওই যে বললেন ফখরুল যেটা বলছে, মির্জা ফখরুল, আমি তার সাথে একমত। এই দেশে আইন 2 রকম, বিরোধী দল একটা, সরকারি একটা, এটা সব আমলে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আচ্ছা, একটু যাই ডক্টর। আসলে আমি মনে করি যে হচ্ছে যে বাংলাদেশের যে নাগরিক রাষ্ট্র হয়ে ওঠার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা না হওয়ার ফলেই আমরা বারবার লক্ষ্য করছি কতকগুলো পুনর্চক্রায়ন। অর্থাৎ হচ্ছে যে আপনি সরকারি দলে পরিস্থিতি এরকম, বিরোধী দলে এই ধরনের পরিস্থিতি, বিপরীত পরিস্থিতি। এটার মূলত কারণ হচ্ছে যে আপনার নাগরিক রাষ্ট্র হতে হলে একটা আপনার সামাজিক চুক্তি দরকার, এবং সেই চুক্তির মূল প্রতিবিম্ব হচ্ছে ওই দেশের সংবিধান। এবং সংবিধান যদি আপনাকে ওই ধরনের ক্ষমতা দেয় তাহলে সেগুলো সম্ভব। এখন বাংলাদেশের যে সংবিধানের যে পরিস্থিতি, সেগুলোকে যদি আমরা একাডেমিক কায়দায় চিন্তা করি এবং সেই অনুযায়ী আলোচনা করি, তাহলে তার কতকগুলো বিষয় লক্ষণীয় বেরিয়ে আসে, যার মধ্যে হচ্ছে যে মৌলিক অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা সেই প্রশ্ন দেখা দেয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের আবির্ভূত হয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে মূল যে এই চুক্তি, অর্থাৎ হচ্ছে যে আমাদের আসলে এখন সময় এসেছে বাংলাদেশের উপযোগী করে, নতুনভাবে চিন্তা করে আমাদের দেশোপযোগী কায়দায় সংবিধান, এবং সংবিধান আমাদের সেই অনুযায়ী করার দরকার। এবং পৃথিবীর বিভিন্ন দেশের নজির আছে যে আপনার বিভিন্নভাবে সংবিধান, অর্থাৎ হচ্ছে যে মূল প্রশ্ন দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আমরা আসলে নাগরিক রাষ্ট্রের জন্যে নাগরিকদের অধিকারকে কিভাবে দেখব এবং সেই অধিকারকে কিভাবে প্রতিপালন করব, এটা হচ্ছে একটা বিষয়, অধিকারগত বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কৃতিগত, অর্থাৎ আগে কেউ এইটা করেছে বলে আমি করতে পারবো না, অর্থাৎ এক ধরনের রেষারেষি বা এক ধরনের অসহিষ্ণু পরিবেশ, সেটা তো হতে পারে না। যেমন জনাব ওবায়দুল কাদের বাংলাদেশের, তার ভাষায় হচ্ছে যে তারা নেতৃত্ব দানকারী দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব, তাহলে তো তারাই অগ্রণী ভূমিকা রাখবেন। এবং তারা দেখুন না কেন যে আমরা এই পরিস্থিতির নতুন ধরনের অবতারণা করেছি, যার ফলে ভবিষ্যতে সেই ধরনের প্রতিশ্রুতি হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে নাগরিক হিসাবে, একটা হচ্ছে যে আপনি নাগরিক অধিকার যেমন সংরক্ষণ করতে চান, দ্বিতীয় আপনি রাজনৈতিক সংস্কৃতিতেও তার প্রতিফলন দেখতে চান, যে আমি রেষারেষি রাজনীতিতে থাকব না আমি আসলে সহনশীল রাজনীতি থাকব। কেন এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ? কারণ আমরা যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ অর্থনীতিতে গুরুতর পরিস্থিতি তৈরি হচ্ছে এই কারণে যে বাংলাদেশের মতো অর্থনীতি যদি আপনি টেকসই করতে চান, টেকসই করতে গেলে এক ধরনের জনরীতি এবং আপনার এক ধরনের জনশৃঙ্খলা, অর্থাৎ হচ্ছে পাবলিক অর্ডার খুবই জরুরি যে কোনো দেশের উন্নয়নের ঊর্ধ্বগামী হতে হলে। সেইটার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে যে রাজনৈতিক
বন্দোবস্তটা কীরকম আছে, অর্থাৎ পলিটিক্যাল সেটেলমেন্টটা কীরকম আছে, সেখানে ক্ষমতার ভারসাম্যটা কীরকম আছে, সেখানে সামাজিক শক্তিগুলো কী ধরনের কাজ করছে, অর্থাৎ সিভিল সোসাইটি বা অন্যান্য গ্রুপগুলো কিভাবে কাজ করছে। অর্থাৎ মৌলিক অধিকার যেমন দরকার, এবং মৌলিক অধিকার এবং জননীতি থাকলেই আপনি অর্থনৈতিক অগ্রগতি হবে এবং টেকসই হবে। উন্নয়ন একদিকে আর মৌলিক অধিকার অন্যদিকে, এই রকম যদি আপনি পাল্টাপাল্টি করেন সেরকম কিন্তু কোনো নজির নেই। তার মানে হচ্ছে যে আমাদেরকে মৌলিক অধিকার সংরক্ষণ করার জন্যে 1972 সাল যদি আমাদের মাইল ফলক হয় এবং স্বাধীনতা যদি আমাদের মাইল ফলক হয়, এবং স্বাধীনতার 3 মৌলনীতি, অর্থাৎ হচ্ছে যে আমরা বলেছি পরিষ্কারভাবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। তার মানে মানবিক মর্যাদার মূল প্রতিফলন ঘটবে যদি আমাদের মৌলিক অধিকারগুলো সংরক্ষিত হয়। জি, আমরা আরেকটু অন্যদিকে যাই, একটু অন্য প্রসঙ্গে যাই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন যে গণতন্ত্র নির্মাণের জন্য আগামীতে তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করা হবে। এর সম্ভাবনা কতটুকু? তৃতীয় শক্তি কি? এই তৃতীয় শক্তি শুনতে শুনতে কান এমনি ঝালাপাড়া হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে মাহমুদুর রহমান মান্না, আপনি কিন্তু শুরুতে বলছিলেন যে আইন 2 দলের জন্য কেন হবে? আমি বলছি এই তৃতীয় শক্তি কথাটা হচ্ছে কি জানেন, এটা একটা মুখরোচক শব্দ, আপনাকে মানা করছে এটা করতে। এই দেশে তৃতীয় শক্তি বা তৃতীয় একটা ফ্রন্ট ওপেন করার জন্য আওয়ামী লীগ বিএনপি ভাঙা হয়েছিল। বামপন্থীরা তো দীর্ঘদিন চেষ্টা করতে পারেনি, এরাও পারেনি। তৃতীয় শক্তি কথাটা যতটুকু ডায়লগ তাত্ত্বিকভাবে বলা যায়, এই টেলিভিশন টক শোতে বলা যাবে, বাস্তব চিত্রটা হচ্ছে যে এই দেশে তৃতীয় শক্তি যারা করবে, আসলে মাহমুদুর মান্নার কথা বলি আমি উইথ ডিউ রেসপেক্ট, সে আমার খুব আপন লোক, কিন্তু ছাত্র জীবন থেকে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক এখনো আছে। মান্না ভাই জীবনের পর্যন্ত কয়টা দল করছে বলেন স্টেট? আচ্ছা, আমরা আমি ব্যক্তি মান্নার দিকে না, মান্নার কথা উল্লেখ করছেন তো না, আপনি কিন্তু উল্লেখ করেছি ওনার উক্তির সাথে ব্যক্তি জড়িত, ব্যক্তিকে মাইনাস করতে পারবেন না, কিন্তু ব্যক্তিকে মাইনাস করে উক্তি করা যাবে না, কিন্তু তাত্ত্বিকতা চলবে। এই সমস্ত তাত্ত্বিকতা আসলে বাস্তবায়ন গুরুত্ব নেই। আপনাকে যুদ্ধ করতে হলে অস্ত্র হাতে নিতে হবে, এটাই কথা। কিভাবে নেবেন, কেমনে নেবেন, ট্রেনিং দিতে দিতে গেছে 5 বছর, কেমনে হয়? প্রশ্ন হচ্ছে তৃতীয় শক্তি করবেন তো মান্না ভাই তো আওয়ামী লীগে জয়েন করেছিলেন, পুরা ছাত্র জীবনটা বের আওয়ামী লীগের বিরুদ্ধে করলেন। আওয়ামী লীগ থেকে আবার যে হোক তার সাথে সম্পর্ক ছিন্ন হলো, করলেন আরেকটা দল। হ্যাঁ, অনেকগুলি দল করছে, এখন আবার একটা ঐক্য ফোরাম করার চেষ্টা করতেছেন। প্রশ্ন হচ্ছে সাম্প্রতিককালে যে ঘটনা তিনি করেছেন, আমি ডকুমেন্টারি বলতেছি আপনাকে, যেটা সে নিজেই স্বীকার করছে। আমার প্রশ্ন হচ্ছে তৃতীয় শক্তি করতে হইলে যে ধরনের মন মানসিকতা প্রয়োজন, যে ধরনের পটভূমি প্রয়োজন, আপনি কোথায় করেন? দেশ তো 2 ভাগে বিভক্ত, বুদ্ধিজীবী একটা, আওয়ামী লীগ একটা, বিএনপি। তৃতীয় শক্তি কোথায় পেলেন? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্ম, কৃষ্টি সব বিভক্ত। হ্যাঁ, তৃতীয় শক্তি প্রয়োজন আমরাও মনে করতেছি। কোন মতবাদের সেটা? কোন আইডিওলজির? এই 2 দলের বাইরে যে আইডিওলজি আনবে সেটা কোন আইডিওলজি? সেই আইডিওলজির সাথে কি জনগণের আত্মার মিল আছে? না একটা তাত্ত্বিকতা বলে দিলেন মানুষকে আমি এই পথে নিয়ে আসতে চাই, লাভটা কি? এই দেশে রাজনীতি করতে হলে এই দেশে মানুষের পালস বুঝতে হবে। তার পালসটার মধ্যে জড়িত কি? তার সবচেয়ে বড় কথা ধর্মীয় অনুভূতিটা কি তার? ধর্মকে যারা কর্ম থেকে বিচ্ছিন্ন করতে চায় তাদের ব্যাপার, কিন্তু ব্যক্তি আমি কিন্তু সেই দলে না। এই দেশের একটা জিনিস ঐক্য হয়ে গেছে, লক্ষ্য রাখবেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিন্তু একটা ব্যাপার একমত, সেটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম। আপনি বলবেন বিরোধিতা করবেন, করেন, কিন্তু 2-3টা দল যখন একমত হয়ে গেছে, এটা মেজরিটির কথাবার্তা। কিন্তু এখন আপনি তাত্ত্বিক বলতে পারেন এটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা না, তাহলে আপনি এটাই বলেন। আসলে রুশুর কথা নিয়ে আসেন। রাষ্ট্রবিজ্ঞানের রুশুর যে মতবাদটা দেখেন, রুশু কিন্তু গণতন্ত্রকে পছন্দ করেনি। বিকল্প শক্তি কি আনছে সে? জেনারেল উইল। তিনি বলেছেন যদি কোনো এক ব্যক্তির চিন্তা চেতনা যদি বৃহত্তর জনস্বার্থে যায় সেটাই জেনারেল উইল। আবার যদি কতিপয় হয় সেটাও জেনারেল, আবার মেজরিটি গেল জেনারেল উইল। এখন আমি যদি বলি যে রুশুল জেনারেল বাংলাদেশে কায়েম করবেন, পারবেন? যদি বলেন একজনের মত ঠিক, বাংলাদেশে অনেক লোক আছে বাংলাদেশে চিন্তা করে, এবং তাদের চিন্তাগুলি নিঃসন্দেহে কোষ্ঠীপাত অত্যন্ত উন্নত মানের, কিন্তু চিন্তার জগতে চিন্তা করেন না। 10টা লোক অর্গানাইজ করে দেখায় দেন যে আমি তৃতীয় শক্তি করতে পারতেছি। আচ্ছা, তৃতীয় শক্তির কথা যখন আসলোই তখন আমরা একটু এরশাদের উক্তির দিকে যাই। এরশাদ কিন্তু আজকে বলেছে বিএনপি সম্পর্কে উক্তি করেছে যে আওয়ামী লীগ সম্পর্কে করছে। হ্যাঁ হ্যাঁ, না, আজকের বিএনপির কথা বলেছে যে অবস্থা খুব খারাপ, তাদের তো টিকে থাকাই দায়। আওয়ামী লীগের কথা বলছে, একসাথে 2টা কথা বলছে। 2টা কথা বলছে। হ্যাঁ, আপনার আসলে এই ধরনের ক্ষণিক মন্তব্য বা বিশৃঙ্খলা আলোচনা করে তো কোনো লাভ নেই। আমাদের যেটা দেখতে হবে হচ্ছে যে আসলে কি কারণে এই সমস্যাগুলো বিরাজ করছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম যে আপনার
যে অর্থনীতিতে কতকগুলো গুরুতর সমস্যা দেখা দিয়েছে এবং আমরা একমত যে এই সমস্যাগুলোর বিস্তৃতি এবং ব্যাপৃতিও আমরা জানি। অর্থাৎ একদিকে বিনিয়োগ, কর্মসংস্থান, বৈষম্য, রাজস্ব ব্যবস্থাপনা, কর ব্যবস্থাপনা, এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে বড় আকারে আবির্ভূত হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে এর থেকে উত্তরণের পন্থা কী? উত্তরণের পন্থার জন্যে আপনার প্রথমে দরকার হচ্ছে যে নীতি কাঠামোটা কী হবে। নীতি কাঠামো কিন্তু আমাদের পরিষ্কারভাবে আছে, যে আমরা যদি স্বাধীনতার দিকে যাই তাহলে আমাদেরকে পরিষ্কার করে বলা হচ্ছে যে আমাদের সাম্য থাকতে হবে, মানবিক মর্যাদা থাকতে হবে, সামাজিক ন্যায় বিচার থাকতে হবে। প্রশ্ন হচ্ছে যে বর্তমানে বা নিকট অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা কি এই অবস্থায় ছিলেন কিনা, যারা মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার বা দাবি করে থাকেন তারা কি এই পরিস্থিতি থেকে আছেন? যদি মূল্য সংযোজন কর যদি সবচেয়ে বেশি হয় তাহলে আমরা বলবো যে আসলে সাম্যর পরিস্থিতির অবস্থা নাই। আমরা যদি সামাজিক বৈষম্য বা আয় বৈষম্য বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি যে আসলে বৈষম্য থেকে বড়েনি। আপনি মানবিক মর্যাদার যদি কথা বলেন, আপনি যদি সংগঠন করা, চিন্তা করার, বিবেকের স্বাধীনতার কথা যদি না থাকে তাহলে মানবিক মর্যাদার অবস্থা নেই। আপনার যদি সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ হচ্ছে যে সমাজের মধ্যে যে শ্রেণীভেদ বিবদমান, তার মানে হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা মুক্তিযুদ্ধ চেতনাকে শুধু কথামালার মধ্যে রাখবো না আমরা আসলে সেটার বাস্তবে প্রতিফলন ঘটাবে। কারণ আমাদের অসীম সম্ভাবনার দেশ এটি, এবং সেই সম্ভাবনাকে কাজে লাগাতে গেলে আমাদের যেটা করণীয় করণীয়টা হচ্ছে যে আমাদের একটা রাজনৈতিক সহ অবস্থান আনতে হবে, এবং রাজনৈতিকভাবে যারা গুরুত্বপূর্ণ, আপনি বিভিন্নভাবে এই দলগুলোকে দোষারোপ করতে পারেন, কিন্তু আপনার দেখতে হবে যে জনগণের সমর্থন কোথায় আছে, এবং জনগণকে উন্নত দিকে নিতে গেলে আমাদের আসলে নতুন সমাজতা দরকার, অর্থাৎ নতুন ধরনের সংবিধান চিন্তা দরকার। আমাদের একদমই সময় নেই, আপনার কাছ থেকে শেষ কথা শুনে আমি আমরা শেষ শেষ কথা করব। শুধু সহ অবস্থানের কথা আমি সহ অবস্থার কথা বলে দিই। সহ অবস্থা জিনিসটা কিন্তু রাজনীতি, পুরোপুরি রাজনীতি। এখন ধরেন সহ অবস্থান করতে গেলে কিন্তু গিভ অ্যান্ড টেক হবে, গিভ অ্যান্ড টেক হবে, সে মানসিকতা সৃষ্টি করতে হবে। তো অর্থনীতি কোনোদিনও যে অবস্থা, অর্থনীতি কোনোদিন আগাতে পারবে না যদি রাজনৈতিক শক্তিগুলো, রাষ্ট্র যারা পরিচালনা করে তারা যদি এটার পিছনে সমর্থন না দেয়, এবং তারাই সেটার সাথে একমত আমরা যে রাজনৈতিক স্থিতিশীলতা হবে না। এবং আরেকটা দিন দেখেন, রেমিটেন্সের কথা বল, রেমিটেন্সকে শুধু গভর্নমেন্টের মাধ্যমে আসেনি, গভর্নমেন্টের বাইরে যে টাকাটা আসছে সেই হিসাব নাই তো এটা। আমাদের হাতে একদমই শেষ। সুতরাং সবগুলো জিনিস হলো দেখেন, স্বল্প সময় সব কথা বলা যায় না। তো মূল কথা একটাই, যে এই দেশটা যদি আগাইতে চায়, সমঝোতার কথা বলেন, যে কথাই বলেন, এটা হবে কিন্তু রাজনৈতিক দলের মধ্যেই। এবং এই দুইটি দল বা তিনটি দল যারা আছে তারা যদি মনে করে সত্যিকার অর্থে যে না, আমরা আমাদের কর্মসূচি জনগণের চিন্তা চেতনা নিয়ে আসবে, সেদিনই কিন্তু সুফলটা আসবে। এর আগে আমরা যত কথাই বলি, এবং এটাও বলা ঠিক হবে না, কিন্তু 45 বছর বয়স হয়েছে বাংলাদেশে, কিন্তু অনেক অর্জন আমাদের হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অনেক হয়েছে। আমরা এটা বলবো না, সব কিছু ঢেলে সাজানো যায় না। অনেক সময় বামপন্থী কথা শুনে সমাজটাকে ঢেলে সাজাতে হবে। এই ঢেলে কি সাজাবেন? সমাজ তো একটা পর্যায়ে আছে, ঢালার কিছু নাই। প্রশ্ন হচ্ছে নেতৃত্বের কাঠামো, রাজনীতি দৃঢ়দর্শন, এবং সেখানে শক্তকর অবস্থান, দৃঢ় লোকের অবস্থান, সুদূর প্রসারী চিন্তা যারা আসবে, তখনই দেশটা আগে যাবে। দেশটা কিন্তু কখনই আদর্শবাদী চিন্তা নিয়ে লাভ নেই, কিন্তু যারা পৃথিবীতে নিয়েছে ওই কাগজগুলো রয়ে গেছে, বাস্তবে আসেনি। জি, আমরা সেই সুন্দর দিনের প্রত্যাশায় রইলাম। প্রত্যাশা থাকেন, প্রত্যাশা দুজনকে ধন্যবাদ। আশাই তো আলো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।